তো বন্ধুরা, শিক্ষামন্ত্রীর পর এবারে কি প্রাইম মিনিস্টার মোদিও পদত্যাগ করতে বাধ্য হবেন? কারণ রিসেন্টলি ব্রিটেনের মাটি থেকে সরাসরি পিএম মোদিকে ক্ষমতাচ্যুত করার একটা আন্দোলন শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আন্দোলনজীবী গ্রিটা থানবার্গের তরফ থেকে। এখানে আপনারা সেই সমস্ত পোস্টারও দেখতে পাবেন যেখানে স্পষ্ট লেখা রয়েছে মোদি রিজাইন। আর শুধু তাই নয়, কি আশ্চর্যের বিষয় দেখেন, ব্রিটেনে প্রাইম মিনিস্টার মোদির রেজিগনেশন চাওয়া হয়, আর ইমিডিয়েটলি এদিকে দিল্লিতে পুনরায় সিজেপি নতুন ডিমান্ড নিয়ে প্রদর্শন শুরু করার একটা হুমকি দেয়। এবং এদেরকে সাপোর্ট দিতে ইতিমধ্যেই ভূপালের মতন জায়গায় 4000-এর কাছাকাছি সো কল্ড কৃষকরা রাস্তায় নামছে আন্দোলনের জন্য। মানে খেলা এখনও শেষ হয়নি, খেলা তো সবে শুরু হল। কিন্তু এই সমস্ত শুনেও যদি আপনারা ভাবেন যে ভাই এই সমস্ত করে বা ব্রিটেনে প্রদর্শন করে ওরা আদৌ কি ভারতে রিজিম চেঞ্জ করতে পারবে, বা ওদের কথায় প্রাইম মিনিস্টার থোড়াই না রেজিগনেশন দেবে, ওয়েল এখানেই তো আসল প্ল্যান। যে মুহূর্তে ব্রিটেনের মাটিতে হঠাৎ করে এই আন্দোলন শুরু হলো প্রাইম মিনিস্টার মোদির বিরুদ্ধে এবং সিজেপি আর কৃষকরা নতুন করে আন্দোলনের ডাক দেয়, ঠিক সেই মুহূর্তে এদিকে ভারতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। এই রিপোর্টটা দেখুন। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছাত্রদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে, কিন্তু আমেরিকার এই সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক তারা কি করে, ভারতে প্রাইম মিনিস্টার মোদির ভিডিওকেই ব্লক করে দেয় যাতে সাধারণ মানুষ সেই ভিডিও দেখতেই না পারে। অর্থাৎ বেসিক্যালি প্রো সরকার পোস্ট বাদই দিলাম, এখন আমেরিকার এই সমস্ত কোম্পানি সরাসরি ভারতের প্রাইম মিনিস্টারের পোস্টকেও আটকে দিচ্ছে, তাও ভারতের মধ্যে, যাতে কেবলমাত্র গোটা সোশ্যাল মিডিয়া অ্যান্টি ভারত ও অ্যান্টি সরকার পোস্টের ঝড় বয়ে যায় এবং পুরো ভারতীয় ইয়াং জেনারেশন যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের ব্রেন ওয়াশ করা যায় যাতে বাংলাদেশের মতন সকলেই রাস্তায় নামে আর রিজিম চেঞ্জ করতে আন্দোলন করে যে দেখো এটা তো ছাত্র আর কৃষকদের জন্য আন্দোলন। অর্থাৎ সহজ ভাষায় খেলা এখনও শেষ হয়নি, বরং আমেরিকার ডিপ স্টেট সোশ্যাল মিডিয়া আর এই সমস্ত প্রদর্শনকে কাজে লাগিয়ে আলটিমেটলি টার্গেট করতে চাইছে ভারতে একটা রিজিম চেঞ্জ করানোর, যাতে প্রাইম মিনিস্টার মোদিকে ক্ষমতা থেকে সরানো যায়। আর এটা শুধুমাত্র মুখের কথা না, ভারতে ধর্মেন্দ্র প্রধান রিজাইন করার পরে এই গ্রিটা থানবার্গ ব্রিটেনে যে ভারতীয় কমিউনিস্টদের একটা অর্গানাইজেশন রয়েছে এসএফআই, নাম হয়তো আপনারা শুনেই থাকবেন, তাদের সাথে সেলিব্রেশনে যোগ দেয় এবং কি দাবি করে যে ধর্মেন্দ্র প্রধানের রিজাইন আমাদের প্রথম বড় সফলতা। আশ্চর্য লাগছে তাই না? ভারতীয় ছাত্রদের জন্য ধর্মেন্দ্র প্রধানের রিজাইন সফলতা হতে পারে, কিন্তু এই ডিপ স্টেটের পাপেটের জন্য এটা কিভাবে সফলতা হবে? তো এর জবাব জানতে হলে এরপরেই যা বয়ান আসে সেটা দেখুন, তাহলে এই পুরো খেলা এক্সপোজ হয়ে যাবে। এক্স্যাক্টলি যেভাবে আমেরিকা ইরান, ইরাক আর বাংলাদেশের মতন দেশে ডেমোক্রেসি স্থাপন করতে চেয়েছিল, সেম বয়ান এখানে দেওয়া হয় যে এটা ডেমোক্রেসি স্ট্রাগল এবং ভারতের ডেমোক্রেসি ঠিক করার জন্য এই আন্দোলন চলবে। মানে ভারতে গণতন্ত্র আনতে হবে আর তার জন্য প্রাইম মিনিস্টার মোদির রেজিগনেশনের ডাক আসে। কী অবস্থা! কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি এতটাই সহজ যে আমেরিকা প্ল্যান করবে আর গোটা ভারতকে জ্বালিয়ে দেওয়া হবে, প্রাইম মিনিস্টার রেজিগনেশন দিয়ে দেবে বা ভারতের সরকার পাল্টে যাবে? ওয়েল, এটা সম্ভব কি না তা নিয়ে তো কথা বলবো, আর এর জন্য কী কী প্ল্যান আছে সেটাও আপনাদের জানাবো। তবে হ্যাঁ, এখানে এটা তো মানতেই হবে যে আমেরিকা কিছুটা সফলতা পেয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান তার জন্য রিজাইন করতে বাধ্যও হয়েছে। আর এমন তো নয় যে এই সব রাতারাতি হয়েছে, এর প্ল্যান শুরু হয় অ্যাকচুয়ালি 2 বছর আগে, মানে 2024 সালের জুলাই মাস। কিভাবে? তো এই পোস্টটা দেখুন, এটা আমেরিকান অ্যাম্বাসি পোস্ট করেছিল 2024 সালে বাংলাদেশের রিজিম চেঞ্জের পর। আমি তখনও প্রিডিকশান দিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষই তখন আমার ওই বয়ানটাকে সিরিয়াসলি নেয়নি, যে না না ভারতে এ সমস্ত হবে না, এই সমস্ত তো কনস্পিরেসি থিওরি। কিন্তু এটা হলো তো, আর এটা হলো কিভাবে? তো এখানে বেসিক্যালি ভারতের সবচেয়ে বড় লেফটিস্ট ইউটিউবার আকাশ ব্যানার্জির ছবি পোস্ট করে আমেরিকান অ্যাম্বাসি ভারতের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আর কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডাক দেয়
এমনকি কিছু কন্টেন্ট তৈরির জন্য এখানে ফান্ডিং দেওয়ার কথা চলছিল, যাতে আসল পরিবর্তন আনা যায়। এক্স্যাক্টলি এই লাইনটাই আমেরিকা লিখেছিল যে আসল পরিবর্তন আনতে হবে। আর আমি সেই সময় কি বলেছিলাম, যে আগামী বছর খানেকের মধ্যে বড় সড়ো কিছু ঘটবে ভারতে। আর তাই হলো। ডেফিনেটলি 1 বছরে হয়নি, কিন্তু তারপরের বছর মানে 2026-এ হলো। অল অফ সাডেন আম আদমি পার্টি, যেটা অরবিন্দ কেজরিওয়ালের তার গুরুত্বপূর্ণ এক সদস্য এই অভিজিৎ দীপকে আমেরিকায় পৌঁছে যায়। আচ্ছা, এই আম আদমি পার্টির কথাটা মনে রাখবে, কারণ এখানে এমন একটা রহস্য আছে যেটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা কেউ জানেন না। আর এটা জানলেই পুরো খেলা বুঝে যাবেন। তবে সেটা একটু পরে বলছি, যে এই আম আদমি পার্টি কেন এত গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য। তো এই আম আদমি পার্টির সদস্য অভিজিৎ দীপকে আমেরিকা থেকে একটা পার্টি তৈরি করে, নাম দেওয়া হয় সিজেপি। এবং দেখতে দেখতে ভারতে পেপার লিকের ইস্যুকে কাজে লাগে এর একটা আন্দোলনের ডাক দেয়। এখন টুইস্ট এটা নয় যে ওরা আমেরিকা থেকে পার্টি তৈরি করলো এবং ওখান থেকেই ছাত্র আন্দোলনের ডাক দিল। যদিও ভারতে যারা পেপার লিক করেছিল তাদের অ্যারেস্ট করা হয়ে গেছে, নতুন করে নিটের এক্সামও দেওয়া হয়ে গেছে, সবাই পাসও করে গেছে, তা সত্ত্বেও এখানে কিন্তু একটা আন্দোলনের ডাক দেওয়া হয়। আর এই সমস্ত আগেও হয়েছে, কিন্তু এবারে যেটার ওপর কেউ নজর দেয়নি এবং যে কারণে আমি 2024 সালে আমেরিকান অ্যাম্বাসির ওই টুইটটা দেখালাম, সেটাই সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র ছিল আমেরিকার জন্য আর ভারতের বিরুদ্ধে। কীরকম? তো এই অভিজিৎ দীপকে ভারতে আসার আগে সমস্ত বিদেশি মিডিয়ায় হাইপ তৈরি করে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার তৈরি হয়, ফেক ফলোয়ারও তৈরি হয়, কিন্তু তা সত্ত্বেও খুব একটা সাপোর্ট পায়নি এই সিজেপি। এবং যখন এটা হলো না, তখন আমেরিকা কি করে, তার পুরনো পাপের সোনাম ওয়াংচুককে অনশনে বসায়। আর সোনাম কী জিনিস সেটা তো নতুন করে বলবো না, এই ভিডিওটা দেখে নেবেন, এটা গত বছরের। ওখানে আমি পুরো কুণ্ডলি বলে দিয়েছি যে সোনাম ওয়াংচুককে কীভাবে তৈরি হয়েছে আর কি কি ঘোল খাইয়েছে। তো যাই হোক, এই সোনামও অনশনে বসে, কিন্তু এগেইন এতেও কিছু লেফটিস্ট ছাত্র সংগঠন ছাড়া তেমন বড় ভিড় হচ্ছিল না। আর তারপর ঠিক 15 থেকে 16 তারিখ থেকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করে। ভারতের রাজধানী দিল্লিতে আমেরিকার যে অ্যাম্বাসি, তার একটা সতর্কতা জারি করে, যেখানে ভারতীয় অ্যাম্বাসি স্পেসিফিক ডেট দিয়ে দিয়েছিল যে আগামী 17 তারিখ থেকে কেউ যেন দিল্লির এই সমস্ত এলাকায় না যায়, কারণ এখানে বিরাট বড় আন্দোলন বা দাঙ্গা হতে পারে। আর কি আশ্চর্যের বিষয় ভাবো, যেই আমেরিকান অ্যাম্বাসি থেকে এই সতর্কতা জারি হলো, তার পরের দিনে যত বলিউডের সিঙ্গার ছিল, অ্যাক্টার, অ্যাক্ট্রেস, এমনকি ইনস্টাগ্রামের সমস্ত ইনফ্লুয়েন্সাররা, ইউটিউবাররা ঝড়ের গতিতে সোনামের সাপোর্টে পোস্ট করতে শুরু করে। এখন আশ্চর্যের বিষয় এটা নয় যে আমেরিকান অ্যাম্বাসির সতর্কবার্তার পরে হঠাৎ করে সমস্ত ইনফ্লুয়েন্সাররা অ্যাক্টিভ হয়ে যায়, বরং টুইস্ট হলো এটা কোনোদিন সম্ভব নয় যে ভারতের মতন এত বড় দেশ একদিন সকালে উঠে সমস্ত ইনফ্লুয়েন্সারদের, ক্রিয়েটারদের একই সাথে একই দিনে সেম টাইপের পোস্ট আসে সোশ্যাল মিডিয়ায়। এটা কিন্তু তখনই সম্ভব যখন কেউ পার্টিকুলারলি ক্যাম্পেইন করিয়েছে সকলকে দিয়ে। আর আমি এটাকে আরও এক্সপোজ করতে পারি, আমার কাছে পুরো ডিটেলস ইনফরমেশান আছে যে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে চ্যানেল, তাদেরকে কিছু সংস্থা হ্যান্ডেল করে, মানে ম্যানেজমেন্ট বলতে পারেন। আর সেখান থেকে ফান্ডিং আসে পোস্ট করার জন্য। ওরাই কিন্তু এই সমস্ত ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের স্পন্সরশিপকেও মেনটেন করে। প্রতিটা ইউটিউবার আর ইনফ্লুয়েন্সারদের কাছে এরকম একটা সংগঠনের অফার আসে, আর এখান থেকেই কিন্তু মেন ইনকাম হয়। এই কারণে আমি এতে জয়েন করিনি, আর এই কারণে আপনারা খেয়াল করবেন আমাদের চ্যানেলে তেমন স্পন্সরশিপ আসেন না। স্পন্সর পেতে হলে এখানে জয়েন করতেই হবে। তো যাই হোক, সেটা জরুরি না, জরুরি হলো যেই সমস্ত ইনফ্লুয়েন্সারদের পোস্ট আসে ইমিডিয়েটলি এই আন্দোলন গতি নেয় আর একটা দাঙ্গার রূপ নিতে শুরু করে। এবারে বুঝতে পারলেন কেন আমেরিকার অ্যাম্বাসি 2024 সালে ভারতের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ডাক দিয়েছিল বড় পরিবর্তনের জন্য। এটাই সেই পরিবর্তন। যাই হোক, এখন আপনারা বলতেই পারেন যে ঠিক আছে, কিন্তু শুধু এদের সাপোর্ট দিয়েই তো ভারতের রিজিম চেঞ্জ সম্ভব ছিল না, সরকার পাল্টা ক্র্যাকডাউনও করতে পারে। ওয়েল, যদি আপনারা ভেবে থাকেন যে ডিপ স্টেট বা আমেরিকা এতটাই বেবকুফ, তাহলে তো কিছু বলার নেই। ওদের প্ল্যান অ্যাকচুয়ালি আরও ভয়ঙ্কর ছিল। এবারে তারই কিছু দৃশ্য দেখায়। তো এবারে
ভারত সরকার একটা ভালো কাজ করেছিল সিএ আর কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে। সেটা হলো প্রদর্শনের এলাকায় আগে থেকেই ফেস রিকগনাইজেশন ডিভাইস থেকে শুরু করে ক্যামেরাযুক্ত চশমা দিয়েছিল পুলিশকে ব্যবহারের জন্য। এছাড়াও প্রতিটা মুভমেন্টের ভিডিও ক্যাপচার হচ্ছিল, যাতে ভবিষ্যতে এদের ওপর অ্যাকশান নেওয়া যায়। এখন এই সমস্ত ভিডিও যখন ইনভেস্টিগেশন করা হয়, সেখানে দেখা যায় কেবলমাত্র একটা এলাকাতে 400 জনের বেশি হিস্ট্রি শিটার ছিল। এটা কি জিনিস? তো বেসিক্যালি একদম সহজ ভাষায় বললে, হিস্ট্রি শিটার তারা যারা বিরাট বড় লেভেলে ক্রিমিনাল বা গ্যাংস্টার, যারা খুন, রেপ এই জাতীয় কাজ করে টাকার বিনিময়। এখন স্বাভাবিকভাবে এদের নাম তো পুলিশের খাতায় আছে, তো তারাও এই প্রদর্শনের অংশ ছিল। এখন এরা কেন এখানে এসেছে? আমার ব্যক্তিগত ধারণা, যদি এই প্রদর্শন এখনই না থামতো, এই গ্যাংস্টার বা ক্রিমিনালরা ওখানকার ছাত্রদের ওপর অ্যাটাক করে দিত এবং বাংলাদেশের মতন দিল্লিতেও শয়ে শয়ে সাধারণ ছাত্র যারা জেনুইনলি প্রদর্শনে গিয়েছিল তাদের মেরে দিত। আর দোষত কার? ডেফিনেটলি সরকার। এবং এটাকে ভাইরাল করতে ইনফ্লুয়েন্সাররা তো আছে। ব্যাস, এবারে আপনারাই কল্পনা করুন, যদি দিল্লিতে 100 তো বাদ দিন, একটা ছাত্রও মারা যেত, গোটা দিল্লিতে কিভাবে আগুন জ্বলতো ভাবতে পারছেন? আর এটাই ছিল আলটিমেট প্ল্যান। খুব সম্ভবত এটা শেষ পর্যন্ত সোনাম ওয়াংচুকও বুঝতে পেরেছিল, যার দরুন এই ব্যক্তি প্রথমে তো বিনা রিজাইন নিয়ে অনশন ভাঙতে চাইছিল না, কিন্তু হঠাৎ যখন ওনাকে তুলে আনা হয় কোর্টের অর্ডারে, তখন এই ব্যক্তি পাল্টি খেয়ে বিজেপি নেতাদের সামনেই সারেন্ডার করে দেয়, যাতে নিজে বেঁচে যায়। কারণ যদি এরকম কিছু ঘটতো দিল্লিতে, মানে স্টুডেন্টদের মেরে দেওয়া হতো, আর তারপরেও কেন্দ্র সরকার না ভাঙত, তখন কিন্তু সরকার এই সোনাম আর তার শাগরেদদের ভাঙত। এবং হয়ও তাই, সোনাম অনশন ভাঙতে উল্টে অনেকেই সোনাম ওয়াংচুককে গালিগালাজ করে, এবং উনি তো এটার বিরুদ্ধে রেগে গিয়ে ভিডিও রিলিজ করেছিল। ফলে এখন প্রশ্ন হলো, যদি সোনাম পাল্টি খেয়ে থাকে আর বিষয়টা মোটামুটি শান্ত হচ্ছিল, তাহলে ভারত সরকার শিক্ষামন্ত্রীর রিজাইন কেন করাল? আর সত্যিই কি এখানে আমেরিকা হেরে গেল ভারতের কাছে? আর যদি তাই হবে, তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদির রিজাইন কিভাবে করাবে আমেরিকা? ওয়েল, এক কথায় বললে খেলা এখনও শেষ হয়নি, বরং সবে তো শুরু হলো। যেমনটা আমি ভিডিও শুরুতেই আপনাদের বললাম, এখন এগেইন রিপোর্ট আসছে যে সিজেপি পুনরায় প্রদর্শন শুরু করতে পারে দিল্লিতে। কিন্তু কেন? কারণ খুবই সিম্পল, ভারত সরকার এখন এই হিস্ট্রি শিটার আর দাঙ্গাইদের পুলিশ দিয়ে তুলছে, যেটা জরুরি, না হলে এরা আরও বড়সড় কোনো অ্যাটাক করাতে পারে। তো এর বিরুদ্ধেই পুনরায় আন্দোলন হবে। কিন্তু এবারে আন্দোলন হলে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে অ্যাকচুয়াল ছাত্রদের আগের মতন সাপোর্ট কিন্তু আসবে না। আর তার জন্য এখানে প্ল্যান বিকে অ্যাক্টিভেট করা হচ্ছে। আর এই প্ল্যান বি কি? তো এই খবরটা দেখুন, কয়েক ঘন্টা আগেই রিপোর্ট এসেছে যে প্রায় 2000-এর বেশি কৃষকরা ভোপাল দিয়ে আন্দোলনের জন্য দিল্লি যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও আরেকটা রিপোর্ট, পাঞ্জাব থেকেও কৃষক নেতারা প্রদর্শনের জন্য আসছে। কেন? কারণ হলো ভারত আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হয়েছে তা নাকি কৃষক বিরোধী। এক মিনিট, কিন্তু ভারত আর আমেরিকার মধ্যে তো কোনো ডিলই হয়নি। ওয়েল, এটাই তো খেলা, যেন তেন প্রকারে প্রদর্শন চালিয়ে যেতেই হবে, তা সে সত্যি হোক বা মিথ্যে। অর্থাৎ এক কথায় আন্দোলন এখনও শেষ হয়নি, বরং আরও বড় প্রিপারেশান চলছে। কারণ যে কারণে আমেরিকা এত $1 বিলিয়ন খরচ করলো, সেই মেন মুদ্রাটাই তো ঠিক হয়নি, সেটা তো এখনও বাকি আছে। তো প্রদর্শন চালাতেই হবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা এক্স্যাক্টলি কী চাইছে, এবং সত্যি কি বাংলাদেশের মতন এখানেও রিজিম চেঞ্জ সম্ভব, নাকি পুনরায় এই সিজেপির নতুন আন্দোলন আর কৃষক আন্দোলনের সামনে সরকার সারেন্ডার করে দেবে এবং আমেরিকার সব শর্ত মেনে নেবে? এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য দেব যা আপনাদের অবাক করে দেবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমেরিকা এক্স্যাক্টলি কী চাইছে সেটা বুঝতে হলে এর পেছনের জিওপলিটিক্সও একটু জানতে হবে। আমাদের পুরনো ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম যে ডলারাইজেশন মানে ডলারের পতন হলে ভারত এই গোটা রিজিয়ন মানে সৌদি থেকে শুরু করে লাওস, কম্বোডিয়ার মতন এরিয়ায় ডমিনেট করবে। এটাই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, যেখানে প্রত্যেক বড় দেশে নিজস্ব স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে, যার মানে দাঁড়াচ্ছে এই পুরো রিজিয়ন ভারতের কন্ট্রোলে আসবে
এবং আমেরিকার মাধ্যমে এখানে কিছু করা সম্ভব নয় 2030 সালের পর থেকে। এখন স্বাভাবিকভাবে ডিপ স্টেট গোটা বিশ্বে ডমিনেট করে আমেরিকার সরকারের মাধ্যমে। তো যদি ডলারাইজেশনের পর এই রিজনে আমেরিকা ডমিনেট করতে না পারে, তাহলে এখানে ইনফ্লুয়েন্স রাখতে হলে বা এখান থেকে ইনকাম করতে হলে ডিপ স্টেটের একটা হেডকোয়ার্টার ভারতেও চায়, এবং ভারত সরকারকেও কিছুটা নিজেদের হাতে রাখতে হবে, যাতে সরকার সেটাই করে যেটা ডিপ স্টেট চাইছে বা যার থেকে ডিপ স্টেটের ফায়দা হবে। আর বন্ধুরা, এখানেই মূল সমস্যা, আর এটাই মূল কারণ এই সমস্ত আন্দোলন। কারণ ওরা মানে ডিপ স্টেট ভারত সরকারকে কন্ট্রোল করবে কীভাবে? তো এর জন্য দুটো কাজ করতে হবে। প্রথমত, ভারত আর আমেরিকার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যাতে ডলারাইজেশন শুরু হতে পারে। আর দুই হলো ভারতের ভেতরে থাকা কিছু নন গভর্নমেন্ট এনজিও এবং সংস্থার মাধ্যমে গোটা দেশের টেক ওভার করে। কিন্তু এতে ভারত সরকার রাজি হয়নি, এবং এটাকে ঠেকাতে উল্টে এখন এফসিআরে আইন আনছে, যাতে ডিপ স্টেট এনজিওর মাধ্যমে ভারতে টেক ওভার করতে না পারে। অর্থাৎ একদম সহজ ভাষায় বললে আমেরিকার দুটো ডিমান্ড: এক, ভারত যেন ট্রেড ডিল করে নেয়, আর দুই, এফসিআরে বিল হাঁটা। এখন প্রশ্ন হলো, এটা কি আদৌ সম্ভব যে এই সমস্ত কিছু এনজিওর মাধ্যমে ভারতের মতন এত বড় একটা দেশে ডিপ স্টেট কন্ট্রোল করবে? এটা একটু বেশি গাঁজাখুরি গল্প মনে হচ্ছে না? বলে আপনাদের দুটো বড় উদাহরণ দিই, তাহলেই কিন্তু বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই সামান্য এনজিও ভারতের দখল নিতে পারে, মানে ক্ষমতার দখল নিতে পারে। এবং ইতিমধ্যেই ওরা না কেবল ভারতে 10 বছর সরকার চালিয়েছিল, বরং এখনও কিছু রাজ্যে তো সরকার চলছে। প্রথম উদাহরণ হলো ইউপিএর সরকার, যেটা 2004 থেকে 2014 সাল পর্যন্ত ছিল কেন্দ্রের ক্ষমতায়। সেটা কিন্তু সম্পূর্ণ ডিপ স্টেট পরিচালনা করত, এবং এই সেম এনজিওর মাধ্যমে। কিভাবে? তো একটা কথা খুব পপুলার আছে ভারতে, যে আমাদের তৎকালীন সরকার মানে প্রাইম মিনিস্টার মনমোহন সিং চুপ থাকতো এবং আসল সরকার অন্য কেউ চালাতো, উনি কেবলমাত্র একটা পাপেট ছিল। আর এটা আপনারা বহুবার শুনে থাকবেন, কিন্তু প্রশ্ন হলো সেটা কারা আর এটা কতটা সত্যি? তো এখানে যদি একটু রিসার্চ করেন তাহলে জানতে পারবেন সেই সময় ইউপিএ সরকার চালাতো বেসিক্যালি ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল নামক একটা সংস্থা, যেটা 2014 সালের পর শেষ হয়ে যায়। এটাকেই সাপোর্ট দিত ব্রিটেন, আমেরিকার মতন দেশ। আর এই সংস্থাকে ভারতে কারা চালাতো জানেন? ভারতের প্রাইম মিনিস্টার নয়, এমনকি আমাদের দেশের ক্যাবিনেট মন্ত্রীরাও নয়। এটা চালাতো ভারতের সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। আর এই সংগঠনই বলে দিত প্রাইম মিনিস্টার বা সরকার কী সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, ঠিকই বলছি, এই সংস্থা, এই সমস্ত এনজিওরা আমাদের দেশ চালাতো। উদাহরণ হিসেবে উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই সংস্থার চেয়ারপারসন ছিল সোনিয়া গান্ধী, এবং তার সাথে এর যারা সদস্য ছিল তাদের লিস্টগুলো দেখেন। অরুণা রয়, যিনি পপুলার অ্যাক্টিভিস্ট এবং MKSS নামক কৃষক সংগঠনের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, সেই কৃষক সংগঠন যারা আন্দোলনের হুমকি দিচ্ছে আর অতীতে কৃষক আন্দোলনেও যুক্ত ছিল। দুই হলো হর্ষ মান্দার, যিনি হিউম্যান রাইটসের কর্মী, এবং ওনার তো এনজিও রয়েছে সেন্টার ফর ইকুইটি স্টাডিজ নামে। তৃতীয় হলো ড্রেজ, যিনি এগেন সমাজকর্মী আর খ্রিস্টান চার্চদের সাথে জড়িত। 4 হলো মীরায় চ্যাটার্জি, এগেন সেবা নামক এনজিওর মালিক আর ফেমিনিস্ট মুভমেন্ট চালাচ্ছে, সাথে LGBTQ। এছাড়াও পপুলার ইসলামিস্ট ফারা নাকভি, এগেন অ্যাক্টিভিস্ট আর প্রো জেহাদি। এই রকম প্রচুর নাম আছে, পুরো লিস্টটা দেখুন। প্রত্যেকেই এক একটা এনজিওর মালিক এবং অ্যাক্টিভিস্ট। তারা 2004 থেকে 14 পর্যন্ত গোটা ভারতের সিদ্ধান্ত নিত, নাকি দেশের প্রাইম মিনিস্টার। তো বুঝতেই পারছেন এনজিওর পাওয়ার কতটা, আর কিভাবে এনজিও দেশের ক্ষমতা দখল করতে পারে সেটা এবারে দ্বিতীয় উদাহরণ দিয়ে বোঝায়। আর এটা আরও খতরনাক। 2010 সাল নাগাদ এই যে ডিপ স্টেট সমর্থিত ইউপিএ সরকার, তারা মোটামুটি হেরে যাওয়ার পর্যায়ে চলে আসে, এবং ডিপ স্টেট বুঝে যায় এখানে ইনভেস্টমেন্ট করে আর কোনো লাভ নেই, কারণ বিজেপি সেই সময় মোটামুটি ক্ষমতায় আসবে এরকমই ঝড় বইছিল। তো এরপরে আশ্চর্যজনকভাবে ডিপ স্টেট কী করে, তাদের এই ইউপিএ সরকারকে বাদ দিয়ে
নিজেদের আরেকটা পাপেট সরকার তৈরি করে সেম এনজিওর মাধ্যমে, যাতে কেন্দ্রকে চ্যালেঞ্জ করা যায় ভবিষ্যতে। কিভাবে? তো যদি আপনাদের মনে থাকে 2010-এর পর 2011 সালে আচমকায় ভারতে একটা মুভমেন্ট শুরু হয়ে যায় এই সেম ইউপিএ সরকারের বিরুদ্ধে। আর সত্যি বলছি, এটাই সবচেয়ে বড় টুইস্ট। কারণ 2011 সালে আচমকায় আন্না হাজারে, নাম তো শুনেই থাকবেন, তিনি ভারতের সবচেয়ে বড় অ্যান্টি কারাপশন মুভমেন্ট শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এই মুভমেন্টকেও বিভিন্ন এনজিও সাপোর্ট দিয়েছিল। আর এর মধ্যে দুজন ব্যক্তি ছিল মাস্টার মাইন্ড, অরবিন্দ কেজরিওয়াল আর দুই হলো মনীষ সিসোদিয়া, যারা এই পুরো মুভমেন্ট থেকে আম আদমি পার্টি তৈরি করে দিল্লিতে ক্ষমতায় আসার জন্য। এবারে বুঝতে পারছেন কেন আমি ভিডিওর শুরুতেই বললাম যে আম আদমি পার্টির কথা মাথায় রাখবেন, আর কেন আম আদমি পার্টির একজন সদস্য অভিজিৎ দীপকে সিলেক্ট হয় সিজেপির জন্য। তো আম আদমি পার্টিও সেম এনজিওর থেকে তৈরি। কিভাবে তৈরি হলো? তো আন্না হাজারের আন্দোলনের আগে অরবিন্দ কেজরিওয়াল আর তার সাগরেদ এই মনীষ সিসোদিয়া কী করতো জানেন? ওরাও এনজিও চালাতো। 1998 সালে এরা দুজন পরিবর্তন আর পিসিআরএফ নামক এনজিওর মালিক ছিল। এরপর 2005 সালে যেই ইউপিএ সরকার তৈরি হলো, ইমিডিয়েটলি ডিপ স্টেটের একটা অংশের এনজিও ইউপিএ সরকারকে কন্ট্রোল করতে ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলে যোগ দেয়। কিন্তু উল্টো দিকে ভবিষ্যতে এদেরকেও রিপ্লেস করতে এই অরবিন্দ কেজরিওয়াল আর মনীষ সিসোদিয়ার মাধ্যমে আরেকটা এনজিও তৈরি হয় কবির নামে। এবং এরাই কিন্তু 2011 সালে কংগ্রেস বা ইউপিএ বিরোধী আন্দোলন করে আম আদমি পার্টি তৈরি করে দিল্লির ক্ষমতায় আসে। এতে ফায়দা কী? তো যেমনটা বললাম, 2010 সালে এটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছিল যে নেক্সট বিজেপি ক্ষমতায় আসছে। তো তাকে হাঁটানো তো অসম্ভব ছিল। এর জন্য দিল্লিতে ডিপ স্টেটের একটা পাপেট রাখা হয়, কারণ প্রদর্শন, আন্দোলন যা কিছু হবে সেটা তো দিল্লিতেই হবে। এবং হয়ও তাই 2019-এর সিএ দাঙ্গা এই আম আদমি পার্টি যুক্ত ছিল। এবং রিসেন্টলি ওই দাঙ্গায় যে খুন করা হয়েছিল তার জন্য আম আদমি পার্টির নেতা তাহির হুসেনকে কনভিক্ট করা হয়েছে, যেখানে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসারকে খুন করা হয়েছিল যাতে দাঙ্গা ঠেকানো না যায়। আর আপনাদের মনে হয় একজন সাধারণ নেতা ভারতের ইন্টেলিজেন্সের অফিসারকে মারতে পারবে বিদেশি সাহায্য ছাড়া? কিন্তু যেহেতু ওটা ইসলামী প্রোটেস্ট ছিল তাই সফলতা আসেনি। এরপর প্ল্যান হয় দ্বিতীয় প্রোটেস্ট। তো এর জন্য এগেন পাঞ্জাবে বিরাট ফান্ডিং করে খালিস্তান মুভমেন্ট চালিয়ে সেম আম আদমি পার্টিকে ওখানে ক্ষমতায় আনা হয়। আর এরপর শুরু হয় কৃষক আন্দোলন। আর কৃষক আন্দোলনকে নেতৃত্ব দেয় কারা? কৃষক ইউনিয়ন। আর একটু আগে আপনাদের বলেছিলাম ইউপিএ সরকারের যে ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল ছিল তার সদস্যরা, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্টরাই এই সমস্ত কৃষক ইউনিয়নের মালিক। এখন সিমিলারভাবে সেম আম আদমি পার্টির সদস্যকে দিয়ে তৈরি করা হলো কি সিজেপি পার্টি, যেখানে 2011-র রিপিট টেলিকাস্ট করতে চেয়েছিল। সেই সময় এই অরবিন্দ কেজরিওয়াল যেভাবে আন্না হাজারিকে একটা ফেস বানিয়ে সামনে রেখে মুভমেন্ট শুরু করে এবং তারপর ওনার মদতেই আম আদমি পার্টি তৈরি হয় আর ওনাকে সাইডলাইন করা হয়। এবারেও সেম স্ক্রিপ্ট ছিল। এবারে সোনাম ওয়াংচুককে সামনে রেখে অভিজিৎ দীপকের সিজেপি পার্টি তৈরি হয় এবং প্ল্যান ছিল এরাই এবারে ক্ষমতায় আসতে পারবে ছাত্রদের মদতে। আর এটা হতো কিভাবে? তো এখানে 2 থেকে 3টে প্ল্যান ছিল। প্রথমত যেমনটা বললাম, 2024 সালে দেশের সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে এনগেজ করে আমেরিকান অ্যাম্বাসি। তো পরিকল্পনা অনুযায়ী ওরা একই দিনে সকলে এই আন্দোলনকে সাপোর্ট দিয়ে ভিড় জড়ো করে, যেটা হয়েছে। তার বিনিময়ে এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা টাকাও পেয়েছে। দ্বিতীয় স্টেপ যেমনটা বললাম যে দিল্লি পুলিশ এক জায়গায় 400-র বেশি হিস্ট্রি শিটারদের চিহ্নিত করেছে। এদের প্ল্যান ছিল সম্ভবত এমন কিছু করা যাতে ভারী মাত্রায় ছাত্ররা মারা পড়ে। আর একবার এটা হলে এক্স্যাক্টলি বাংলাদেশের স্ক্রিপ্ট চলত। কারণ এখানে সোশ্যাল মিডিয়া, স্পেশালি ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো তো আমেরিকার কন্ট্রোল। ওরা ডিসাইড করবে ভারতে কোন কন্টেন্ট চলবে। উদাহরণ হিসেবে ফেসবুক, যেখানে প্রাইম মিনিস্টার মোদির ভিডিও ব্লক করে দিচ্ছে। এর থেকে বড় প্রমাণ আর কী চায় যে পুরো অ্যালগোরিদম ওরা ডিসাইড করেছে, ওরা রিপ্রোগ্রাম করেছে। আপনারা জান ইনস্টাগ্রাম আর ফেসবুক ফিডে
এত নেগেটিভিটি, আপনার মনে হবে ভারত যেন সোমালিয়ার থেকেও খারাপ দেশ। তো স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যারেটিভ তৈরি, গ্রাউন্ডে দাঙ্গা, এই সমস্ত দিয়ে ওরা ভেবেছিল হয়তো প্রাইম মিনিস্টার মোদিকে দিয়েও রিজাইন করানো যাবে, আর তার জায়গায় এই সিজেপি পার্টির মদতে হয়তো সোনাম ওয়াংচুককে ইন্টারিম প্রাইম মিনিস্টার করা হবে, যেরকম বাংলাদেশে সোনাম ওয়াংচুকের জানের বন্ধু মোহাম্মদ ইউনিসকে করা হয়েছিল। আর একবার সোনাম ওয়াংচুক ক্ষমতায় এলে ব্যাক টু ব্যাক দুটো সিদ্ধান্ত নিত। এক, ভারত আমেরিকার ট্রেড ডিল আমেরিকার শর্তে হতো, আর দুই, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এফসিআরএ বিল আসতো না, বা এটা যাতে ভবিষ্যতে না আসে তার জন্য সমস্ত বিরোধী দল মিলে কোনো একটা কাউন্টার বিল আনা হতো। এতে আমেরিকার দুটো ডিমান্ডই মিটে যেত। কিন্তু আমেরিকা ভারতকে বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছে। ভারত বাংলাদেশের মতন দেশ না, ভারতে কেবলমাত্র দিল্লি ক্যাপচার করে পুরো দেশে কিন্তু টেক ওভার করা অসম্ভব ব্যাপার। তাই এই প্ল্যানটা পুরোপুরি এক্সিকিউট হতো না। এখন আপনারা এই সমস্ত শুনে কাউন্টার প্রশ্ন করতে পারেন, যদি এই সমস্ত সত্যি হবে তাহলে ডেফিনেটলি সরকার এই বিষয়ে কিছু না কিছু তো জানতো। কারণ স্বাভাবিকভাবে আমার মতন সাধারণ একটা ইউটিউবার যদি এত ইনফরমেশন বের করতে পারে তাহলে সরকার এই সমস্ত জানে না, এটা তো হতে পারে না। ওয়েল, সরকার জানতো এবং জেনে শুনে এই আন্দোলন করতে দেয়। এই জন্যই তো অভিজিৎ দীপকে ভারতে আসতে না আসতে আন্দোলনের জায়গা দেওয়া হয়। আর এর পেছনের কারণ খুবই সিম্পল, এখানে আমেরিকা ইতিমধ্যেই ফান্ড করে দিয়েছিল এবং সেটা তো খরচ করতেই হবে। যদি সরকার আগেই রিজাইন করে দিত তাহলে কি হতো? এই প্রদর্শন হতোই না। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের যে টাকা দেওয়া হলো সেগুলো অন্য কোথাও খরচ করা হতো। উদাহরণ হিসেবে আরেকটা কৃষক আন্দোলন শুরু করা হতো এবং পুরো ফান্ড ওখানে দিত। আর এদের মাধ্যমে এমন কিছু ডিমান্ড রাখত যাতে ইকোনমিক্যালি ভারতের অবস্থা টাইট হয়ে যায় বা খালিস্তানি মুভমেন্টেও ব্যবহার করতে পারে। তাই সরকার অপেক্ষা করে পুরো আন্দোলনটা চলা। ডেইলি এটাকে চালাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। প্রতিটা ইনফ্লুয়েন্সার কয়েক লক্ষ করে টাকা নিয়েছে। এই সমস্ত করে মোটামুটি সিজেপির যে ফান্ডিং এসেছিল সেটা তো শেষ। তারপর গিয়ে সরকার ইস্তফা দেয়। এর সুবিধা হলো নতুন প্রদর্শন আর ফান্ডিং এখনও অনেকটা সময় লাগবে। ততদিনে সম্ভবত এফসিআরএ বিল পাস হয়ে যাবে। আর একবার বিলটা পাস হলে যত এই আন্দোলন হলো, দাঙ্গা হলো, এদেরকে এক এক করে তোলা হবে, তখন তো কেউ থামাতে পারবে না। তাই সরকার প্রতিটা আন্দোলন সেম কাজ করে। আপনি সিএ বা কৃষক আন্দোলন দেখুন, ওখানেও সেম কাজ করেছিল। এখন আসি ফাইনাল ডিসিশানে যে আগামী দিনে কি হবে। ওয়েল, যারাই দাঙ্গা করেছে তাদের কপালে কষ্ট আছে। সরকার যদি সমস্ত কেস সরিয়েও নেয় তাহলেও ডেটা তো থাকছে, এফআইআর হবে এবং সুপ্রিম কোর্টও রায় দিয়েছে দাঙ্গা যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে। তো এরা সারা জীবনের দাম দেবে। দিল্লি দাঙ্গা মনে আছে 2020-তে হয়েছিল। এখন 6 বছর পর 2026-এ এর সাথে যুক্ত লোকেদের তোলা হচ্ছে। তো আশা করি আগামী দিনে কি হবে বুঝতেই পারছেন। এখন প্রয়োজনীয় সরকার অনেকটাই ঝুঁকবে, কিন্তু ওরা চেষ্টা করবে যে করে হোক বিলটা পাস হোক। এটাই হবে ভারতের চেকমেট আমেরিকার বিরুদ্ধে।